আমার মায়ের দুইটা স্বামী, কাউকেই মা ডিভোর্স দিয়ে মারা যাননি। আপা, এখন এই কথাটা কিন্তু আমিও জানি। আমার এই পালিত বাবা ছাড়াও তার যে আরেকটা স্বামী আছে। সেই ভদ্রলোক আমার গায়ে হলুদের দিন আমাদের বাসায় এসেছে। কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। ব্ল্যাক স্যুট, সামান্য কোকড়ানো চুল, ধবধবে ফর্সা গায়ের রং। লোকটার সাথে কার মিল আছে বলো তো আপা? ধরতে পারছ? আমি। আমার চেহারার সাথে ওই লোকের 100/100 মিল। মিফতার মুখে এমন বিচ্ছিরি কথাবার্তা শুনে আনন্দময়ীর গা রিরি করতে শুরু করলো। মাত্র 19 বছরের একটা মেয়ের মুখের একই অবস্থা। নিজের মা সম্পর্কে এমন নোংরা কথা বলতে একটুও মুখে বাচ্ছে না ওর। আনন্দময়ী বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে যেতে চাইল, পারল না। মিফতা ওর হাত টেনে ধরেছে। এত সজোরে সেই টান হলো, আনন্দময়ের বুকের ভিতরটায় প্রায় হাতুড়ি পেটানোর মতো শব্দ হচ্ছে। মিফতা আবার এগিয়ে এসে গলার স্বর নিচু করে বলল, পালিয়ে যাচ্ছ কেন? আমি কি এখন থেকে আমার এই বাবাকে আর বাবা বলে ডাকবো না? মিফতা, তোর আর আমার বাবা একজন, জনাব ডাক্তার মোহাম্মদ সাদেকুর আহমেদ। আমাদের ব্লাড গ্রুপও সেম, বাবার মতো বি পজিটিভ। তুই বাবার মতো সাইনোসাইটিসের রোগী। আমাদের মা অত্যন্ত ভদ্রমহিলা ছিলেন। তার চরিত্র নিয়ে এমন বাজে কথা বলবি না একদম, এই বলে দিলাম। আর শোন, তোর গায়ে হলুদে ওই রকম বর্ণনার কেউ আসেনি, কেউ না। এই দিয়ে এখন পর্যন্ত 4 বার তুই আমাকে এসব কথা বললি, আর আমি 2 বার গায়ে হলুদের ভিডিও ফুটেজ যাচাই করলাম, কোথাও কেউ নেই। আর মাত্র 2 দিন পর তোর বিয়ে। প্লিজ নিজের বিয়েতে ফোকাস কর। তাহলে আমাদের মা মরে গেল কেন? কিভাবে মারা গেছিল তুমি জানো না আপা? কিচ্ছু মনে নেই। মিফতার প্রশ্নের জবাব আনন্দময়ী দিতে পারল না। তার আগেই মিফতার ফোনে জহিরের কল এলো। পুরো নাম জহির মজুমদার, বয়স 28-এর কাছাকাছি। এর সাথেই মিফতার বিয়ে হবে। প্রেমঘটিত বিয়ে নয়, পারিবারিক বিয়ে। প্রায় 1 সপ্তাহ আগে মিফতার বাবা সাদেকুর আহমেদ মিফতাকে সাথে নিয়ে মার্কেটে গেলেন শাড়ি কিনতে। বড় একটা দোকানের সামনে দাঁড়িয়ে মেয়েকে বলেছিলেন, যে শাড়িটা পছন্দ হয় সেইটা বাছাই করে নে, তোর বিয়েতে পরবি। মিফতা ওই দিন হতভম্ব হয়ে বাবার দিকে তাকালে সাদেকুর আহমেদ 2টা টাকার বান্ডিল বের করে দোকানের সামনে রেখে দিলেন। ওই দিন মিফতা জানতে পেরেছিল জহির নামের একটা ছেলের সাথে ওর বিয়ে। ছেলেটাও মেডিকেলে পড়েছে। মেডিকেলে পড়া ছেলেদের আলাদা রকম পছন্দ করেন সাদেকুর আহমেদ। তিনি নিজে একজন ডাক্তার, সার্জারিতে একসময় ওস্তাদ ছিলেন, বিশেষ করে জেনেটিক বিষয়ে। ভারতের মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করেছেন। মিফতার মা মারা যাবার সেই সমস্ত কিছু তিনি ছেড়ে এসেছেন। এখন চুপচাপ বাসায় বসে থাকেন। বারান্দায় বসে বইপত্র পড়েন। এর বাইরে তার একটা ছোটখাটো লাইব্রেরি আছে বাড়ির পিছনের দিকে। সেখানে কাউকে যেতে দেন না। তার কাছে লাইব্রেরি পবিত্র স্থান। মিফতা ভেবে পায় না আনন্দময়ীকে বিয়ে না দিয়ে বাবা কেন ওকে বিয়ে দেবার জন্য তোড়জোড় করছেন। তবে জহিরের সাথে কথা বলে ও আর না বলতে পারে না। জহিরের কল রিসিভ করে মিফতা চুপ করে রইল। ওপাশ থেকে জহির বলল, মিফতা, তোমার মা কি জীবিত? মা কেন জীবিত হবেন? বাবা তো বলেই দিয়েছেন আমার মা অনেক বছর আগে মারা গেছেন। তখন আমি খুব ছোট, শুধু মায়ের লাশ দেখেছিলাম। হঠাৎ এ প্রশ্ন করছেন কেন বলুন তো? না, এমনি। জহির প্রসঙ্গ পাল্টে ফোন রেখে দিল। মিফতা কিছুক্ষণ হতভম্ব হয়ে ফোনের দিকে চেয়ে আনন্দময়ী চোখের দিকে তাকালো। এই মেয়েটার বয়স 23। কোনো এক ছেলের সাথে সম্ভবত সম্পর্ক আছে। ছেলেটা কে, বাসা কোথায়, কি করে, এইরূপ কোনো তথ্য এবারের আর কেউ জানে না। শুধু প্রতিভা ছেলেটার অজুহাতে আনন্দময়ী বিয়ে করছে না। আনন্দময়ীকে মিফতা প্রচণ্ড ভালোবাসে। এই ভালোবাসার বাইরে গিয়ে আজকাল ওকে কেমন যেন সন্দেহ হয় মিফতার। তার বোন তার কাছ থেকে কিছু লুকোবার চেষ্টা করে। ওর চোখ মুখ দেখে অন্তত সেটাই মনে হয়। অথচ মিফতা তার সারা জীবনে যদি একজন সরল মানুষ দেখে থাকে, তবে সেটা আনন্দময়ী। আনন্দময়ী নামটা ওর মা রেখেছিল, আর সেই নামের মেয়ে কিনা কখনোই প্রাণ খুলে হাসে না। মিফতা বলল, আপা,
আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে একদিক দিয়ে ভালোই হচ্ছে। ইদানিং মাঝে মাঝে ইচ্ছে করত একটা সুন্দর দেখতে ছেলে আমার পাশাপাশি হাঁটবে, আমি তার হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ওর গাল নামিয়ে চুমু খাবো। আমার এই দুষ্ট ইচ্ছে পূরণের জন্য বোধহয় জহিরের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা আপা, তোমার কি ইচ্ছে করে না কোনো এক সুপুরুষকে জড়িয়ে ধরে চুমু খেতে? আনন্দময়ী ওর দিকে একবার কড়া দৃষ্টিতে তাকালো, তারপর বিরক্ত মুখে ঘর থেকে বের হয়ে গেল। বিরক্তির সাথে ওর গালে লজ্জার আভাও যে সামান্য ফুটেছে তা নজর এড়ায় না মিফতার। বিছানার ওপর বসে পা ঝুলিয়ে বাইরের বারান্দার দিকে চেয়ে রইল সে। গায়ে হলুদের ওই ভদ্রলোক তার জন্মদাতা পিতা, একথা কেন আনন্দময়ী স্বীকার করছে না? সাদেকুর আহমেদ লোকটাই বা কেমন? সব জেনে শুনেও তিনি পরের মেয়েকে নিয়ে এভাবে আদিক্ষেতা করছেন। এমন অসভ্যতা করার জন্য লোকটা জেল হওয়া উচিত। নিজের বিয়ের দিনে মিফতা পড়েছে খয়েরি বেনারসি। সাদেকুর আহমেদ মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন। পাত্র নির্বাচনে যেখানে মেয়ে স্বাধীনতা নেই, সেখানে বেনারসি নির্বাচনে এত স্বাধীনতার অর্থ কি দাঁড়ায় তা বোধ করে তিনি নিজেও জানেন না। অনতি দূরে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে মিফতাকে দেখছেন। বিয়ের দাওয়াতে অতিথির সংখ্যা 33, এর মধ্যে নারী অতিথি এসেছে 18। 18-র ভিতর মিফতার কলেজের বান্ধবী এবং সিনিয়র আপুর সংখ্যা 11। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আনন্দময়ীর নির্দেশ। কেন তা মিফতা জানে না। কাজী সাহেব বিয়ে পড়ানোর মুহূর্তে মিফতা আবার সেই লোকটাকে দেখতে পেল। আজ তিনি পাঞ্জাবি পরেছেন, তার ওপর জড়িয়েছেন একটা চাদর। মিফতার মনে হলো এক্ষুনি লোকটা তাকে বলবে, মিফতা, আমি তোর বাবা, তুই এই বিয়েটা করিস না, এতে তোর মঙ্গল নেই। সেসব আর শোনা হলো না। মিফতার কানে এলো আশেপাশের মানুষগুলো তাকে কবুল বলার জন্য ধাক্কাধাক্কি করছে। সে পাশ ফিরে 3 কবুল বলে আবার সামনে তাকাতেই লোকটা উধাও হয়ে গেল। মিফতার বারবার মনে হচ্ছে এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। শুধু ওই লোকটা নয়, কবুল বলতে গিয়ে তার বেশ কিছুক্ষণ মনে হলো এর আগেও ওর একবার বিয়ে হয়েছিল। এমন কেন মনে হচ্ছে? মিফতা অসহায় হয়ে আশেপাশে আনন্দময়ীকে খুঁজতে শুরু করে, অথচ এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই তার একমাত্র কাছের মানুষটা তার পাশে নেই। শ্বশুর বাড়িতে মিফতাকে যখন জহিরের ঘরে বসানো হলো তখন রাত প্রায় 11:30। মিফতা বিয়ের শাড়িটাই পরে আছে। ভাগ্যিস শীতকাল। শাড়ির ওপর একটা অফ হোয়াইট রঙের চাদর টেনে নিয়ে বসতেও খুব একটা অসুবিধা হচ্ছে না ওর। জহির ঘরে ঢুকলো। ওর পরনে শেরওয়ানি নেই, তার বদলে এখন পরেছে কালো রঙের একটা পাঞ্জাবি। মিফতা কিছুটা ভ্রুকুসকে তাকালো। বিষয়টা খেয়াল করে জহির বলল, শেরওয়ানি পরলে গায়ে কুটকুট করছে। যে দোকান থেকে কিনেছে মনে হয় গুদামে পড়েছিল, খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে। মিফতা, তুমি কি কষ্ট পেলে? মিফতা মাথা দুলালে সে আশ্বস্ত হয়। জহির ওর দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। বেশ কিছুক্ষণ ধরে সে কেমন উসকুস করছে। কিছু বলবেন? তোমার মা কি সত্যিই বেঁচে নেই? না, থাকলে তো আমার বিয়েতে থাকতেন। জহির আর কথা বাড়ায় না। কিছুক্ষণ উদাস হয়ে কিছু একটা ভাবল, তারপর মিফতার দিকে নিষ্পলক চোখে চেয়ে রইল। বয়সে উঠছে 9 বছরের ছোট। বর্তমানে 19 বছরের মেয়েদের যেমন ছোটখাটো বাচ্চা দেখায় অমর না। গোলগাল শরীর, মুখের গড়নও গোলাকার। তালিকা করলে রূপবতী নারীদের তালিকার প্রথম সারির দিকে থাকবে। ওর এই নিষ্পলক চাহনি দেখে মিফতা লজ্জায় লাল হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ইশারা করলে জহির নির্লজ্জের মতো বলে ফেলল, মিফতা, আমি তোমাকে একটু চুমু খেতে চাই। কোথায়? তোমার ঠোঁটে। কেবল? জহির কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর চোখের দিকে চেয়ে রইল। এই মুহূর্তে মিফতার রহস্যময় কথাও বুঝতে পারছে না। বিস্তর ভাবনার আগেই মিফতা চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ। ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালে টিপ, গালের ওপর হালকা মেকআপ লেপটে আছে। এই মুহূর্তে সত্যি সত্যি মিফতাকে মনে হচ্ছে আস্তে একটা পরী, মোমের পরী। মোমের পরীকে স্পর্শ করতে হয় ভীষণ সাবধানে। জহির তাই করল। সে আরও একটু এগিয়ে এসে মিফতার 2 চোয়াল আঁকড়ে ধরে নিজের কাছে এগিয়ে নিয়ে আসে। তারপর নিজেও চোখ বন্ধ করে নেয়। এরপর হঠাৎ ওর কানে এলো মিফতার কণ্ঠস্বর,
মিফতা বলে ওঠে, আমার মা ঘরের দরজা বন্ধ করে আমাদের দুবোনকে সামনে দাঁড় করিয়ে রেখে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মরে গেছেন। আমি ছিলাম মায়ের একদম সামনে। তখন অতটা বুঝতাম না, কিন্তু আমার আপা আনন্দময়ী বুঝত। ওর বয়স ছিল 8 আর আমার ছিল 4 কিংবা 4.5। নিজের মাকে এভাবে ঝুলতে দেখে আনন্দময়ী চিৎকার করে উঠেছিল। মায়ের ঝুলন্ত মরদেহ দেখে আমি ভয় পাইনি, তবে ওর চিৎকার শুনে আমি সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন স্বাভাবিক হই, নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। ততক্ষণে আমার মায়ের দাফন হয়ে গেছে। মিফতার কণ্ঠস্বর শুনেও জহির এতক্ষণে চোখ মেলেনি। সে তাকালো মিফতার কথা শেষ হবার পর। মিফতার কণ্ঠস্বর আবেগঘন এক মুহূর্ত তৈরি করেছে। সেখানে স্নেহ না পাবার আকুতি আছে, মায়া আছে, সন্দেহের ছায়া আছে। জহির বিছানার পাশে হেলান দিয়ে নীরবে বসে রইল। মিফতার মা মারা গেছেন, এই বিষয়টি তার বিশ্বাস হচ্ছে না। তারপরও মিফতা এমন গভীর অনুভূতি দিয়ে মায়ের মৃত্যুর বর্ণনা করছে, তা অবিশ্বাস করা যায় না, কোনোভাবেই না। মিফতা ওর দিকে চেয়ে ছোট করে একবার নিঃশ্বাস নিল। জহির হঠাৎ ওর মাকে নিয়ে পড়ল কেন? এ বাড়িতে জহিরের মা, ছোট বোন এবং দুঃসম্পর্কের এক মামা ছাড়া কেউ থাকে না। জহিরের বাবা মারা গেছেন 2 বছর আগে। নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটা পিকআপের সাথে তার গাড়ি ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছিল। বিয়ের আগে ফোনে কথোপকথনকালে ফরিদের মুখে থেকেই শুনেছে সে। ফরিদের ইচ্ছে মিফতার বাবার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে নিজের কেরিয়ার সাজাবে। মিফতার বাবাকে সে পীরের মতো সম্মান করে। বিয়ের দিন তারিখ এগিয়ে আসার সাথে সাথে মিফতার কেমন যেন সন্দেহ হচ্ছিল। জহির বোধহয় ওকে পছন্দ করে না। কিছুক্ষণ আগে মনে হয়েছে তার পূর্বের ধারণা ভুল। আর ঠিক এই মুহূর্তে সে নিজেই দিশাহীন, জহির মানুষটা আসলে কেমন। জহির ওর দিকে চেয়ে বলল, আমি একটা সিগারেট ধরাতে পারি? আপনি স্মোকার? কাছে সিগারেট রাখেন সবসময়? না, আমার কাছে নেই। তুমি অনুমতি দিলে ড্রয়ার থেকে বের করব। মিফতা জবাব দিল না। কিছুক্ষণ আগে সে জহিরকে তার সাথে রোমান্টিক অবস্থা থেকে বিভ্রান্ত করে দিয়েছে। এরপর যদি মানুষটা সিগারেট ধরায়, তবে তাকে আবার কাছে টেনে নেবে কিভাবে? সিগারেটের গন্ধ সহ্য করতে পারলেও একজন স্মোকারের মুখ আর ঠোঁটের কড়া ঘ্রাণ সে সহ্য করতে পারবে না। জহির ব্যাপারটা বুঝতে পেরে চুপ করে গেল। তারপর শান্ত স্বরে বলল, তোমার মা সবসময় পাট দেওয়া শাড়ি পরতেন, এক রঙের কাপড়, চোখে দিতেন কাজল, মাথার চুল আশ্রে সিঁথি করতেন একপাশে। আমি কি ঠিক বলছি? আপনি এসব কিভাবে জানলেন? আমি তোমার মাকে দেখেছি। তোমাকে যে 2 দিন আগে কল দিলাম, ওই দিন ঠিক দুপুরবেলা, ঘড়ির কাঁটায় সম্ভবত ঠিক 2টা বাজে। তখন আমি রোদ গায়ে মেখে নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ এক ভদ্রমহিলা আমার সামনে এসে দাঁড়ালেন, এক রঙের কাপড় পরিহিত। শাড়ির রংটা মানুষের শরীরের পিত্তথলির মতো। ভদ্রমহিলার পায়ে কোনো স্যান্ডেল নেই। তিনি দাঁড়িয়ে আছেন খালি পায়ে, পা ভর্তি ধুলো। দেখে মনে হলো অনেক দূর থেকে হেঁটে এসেছেন, অথচ তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। আমাকে দেখেই বললেন, আমার মেয়েকে বিয়ে করছো, করো, কিন্তু ওকে কষ্টে রাখলে তোমার ভালো হতে দেব না। মিফতা ড্যাব ড্যাব চোখে চেয়ে জহিরের কথা শুনছে। জহির এইখানে একটু মিথ্যে বলেছে। তার সাথে ঘটনাটি যখন ঘটেছিল, ওই ভদ্রমহিলা মূলত বলেছিলেন, আমার মেয়েকে বিয়ে করছো, করো, কিন্তু ওর কোনো ক্ষতি যদি তুমি করেছ, সেই দিনটি হবে তোমার জীবনের শেষ দিন। অথচ জহির পুরো বাক্যটি ঘুরিয়ে দিল। এত বড় একটি মিথ্যে বলে তার নিজের কাছে নিজেকে অসহায় লাগছে। ভিতরে ভিতরে এক অদ্ভুত ধরনের ভয়। যদিও সেই ভয়ের বিন্দুমাত্র ধারণা হলো না মিফতার। তার মায়ের বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, এটা সম্পূর্ণই অসম্ভব। সে বিড়বিড় করে বলল, একটা বিয়েকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমার। আপনি দেখছেন আমার মাকে, আর আমি দেখছি অন্য একজনকে। কাকে? কেউ না, আপনি চিনবেন না। শুনুন জহির সাহেব, আপনার ভিতরে আসলে ভ্রম তৈরি হয়েছে। কেন হয়েছে সেটা আপনি জানেন। হতে পারে আমার মায়ের ব্যাপারটা নিয়ে আপনার ভিতর আগ্রহ বেশি ছিল, তাই।
আপনি এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। জহিরও ঠিক তাই ভাবল। আজকের রাতটা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত। কোথায় নববিবাহিত স্ত্রীকে নিয়ে সে রোমাঞ্চের সমুদ্রে ডুব দেবে তা না করে দুশ্চিন্তায় ভোর করে ফেলেছে। এত দৃঢ়ভাবে মনস্থির করার চেষ্টা করো দুজনের কারোরই বিশেষ লাভ হলো না। জহিরের বারবার মিফতাদের বাড়িতে যাবার সেই দিনের কথা মনে হচ্ছে। সোফায় সে আর মিফতা সামনাসামনি বসেছিল। পাশের সোফায় সাদেকুর আহমেদ। বিয়ের প্রোগ্রাম নিয়ে বিস্তর আলোচনা চলছে। মিফতা লাজুক লতার মতো মাথাটা নুইয়ে চোখ পিটপিট করে জহিরকে দেখছে। জীবনের প্রথম পুরুষকে নিয়ে তার আগ্রহের অন্ত নেই। জহির ওর বিষয়টি উপলব্ধি করতে পারে, তবে তার ভিতর এসব নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেল না। সে সাদেকুর আহমেদের প্রশংসা করতে ব্যস্ত। ঠিক ওই মুহূর্তে ওর দৃষ্টি আকর্ষণ করে দেওয়ালের একটা ছবি। সাদা একটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছেন একজন নারী। এক রঙের পাটযুক্ত শাড়ি, হাসি এবং গম্ভীরতার মিশেল, চোখে কাজল টানা। এত চমৎকার একটা ছবি। জহির দ্বিতীয়বার তাকাতে বাধ্য হয়। সেই চমৎকার ফটোগ্রাফ তাকে চমৎকৃত করতে পারছে না। জহিরের মনে হচ্ছে এক্ষুনি এই ভদ্রমহিলা ছবি থেকে বের হয়ে ওকে খুন করবে। আজ বাসর ঘরে বসেও সেই দিনের ঘটনার কথা নিজের মনের ভিতর পুনরাবৃত্তি ঘটাচ্ছে সে। ইচ্ছায় নয়, অনিচ্ছায়। মিফতারও একই অবস্থা। সে পড়ে আছে বিয়েবাড়িতে ওই ভদ্রলোকের বিষয় নিয়ে। ওই লোকটাই তার জন্মদাতা বাবা, না হলে এত মিল কিভাবে হবে তার সাথে? আজ যেন সদ্য এক বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী বিবাহিত জীবনের প্রথম রাত্রি বিসর্জন দেবার প্রতিযোগিতায় ব্যস্ত। সেই প্রতিযোগিতায় বাধা পড়ল টেলিফোন কলের রিংটোনে। রাত এখন 2:10। জহির দরজা খুলে বাইরে এসে টেলিফোন রিসিভ করলে ওপাশ থেকে আনন্দময়ী বলল, আমাদের ড্রাইভার মারা গেছে। আপনি যেই হন, কাল সকালে জহির ভাই এবং মিফতাকে একটু জানিয়ে দিবেন। আমি জহির বলছি। সে কি, আপনি কেন? কলটা আপনি ধরবেন জানলে আমি এই রাতে জীবনও কল করতাম না। ড্রাইভার কিভাবে মারা গেলেন? রাস্তার সাথে চাপা দিয়ে কেউ পিষে মেরেছে। অ্যাক্সিডেন্ট নাকি খুন ঠিক বুঝতে পারছি না। এসব পুলিশের কর্ম, ওরাই উত্তর খুঁজে আনবে। আপনারা যদি পারেন কাল একবার আসবেন। মিফতাকে উনি ভীষণ আদর করতেন। জহির টেলিফোন রেখে দিল। ওর পিছু পিছু মিফতা উঠে এসেছে। মিফতা খেয়াল করে এই শীতের রাতও জহিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। জহির বলল, তোমাদের ড্রাইভার মারা গেছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। গাড়ি চাপায় মরেছে। এই রাত 2টোয় বাসার সামনে গাড়ি চাপায়? আনন্দময়ী সেটাই বলল তো। তুমিও বরং শাড়ি পাল্টে এসো। এই শাড়িতে যাওয়া ঠিক হবে না। এখন আমি কোথাও যাব না এবং আপনিও যাবেন না। চলুন, ঘরে চলুন। আজকে আমাদের বাসর রাত। এত বিচ্ছিরিভাবে আমি এই রাত নষ্ট হতে দেব না। পৃথিবী আজ ধ্বংস হলেও না। জহির হতভম্ব হয়ে মিফতার দিকে তাকিয়ে রইল। আনন্দময়ের ভাষ্যমতে মিফতাকে নাকি ড্রাইভার অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। সেই হিসেবে লোকটার সাথে মিফতার অত্যন্ত সুসম্পর্ক হবার কথা। আর সেই মানুষটার মৃত্যুতে মিফতার বিন্দুমাত্র ভাবাবেগ নেই। আনন্দময়ী ড্রাইভারের লাশের পাশে দাঁড়িয়েছিল। লাশের দিকে সে প্রায় 8 মিনিট এক দৃষ্টিতে চেয়েছিল, যেন এর চেয়ে সুন্দর দৃশ্য সে আর কখনো দেখেনি। কোনো বিভৎস লাশ কেউ এত আগ্রহ নিয়ে দেখে? সাদেকুর আহমেদ ওর পাশে এসে দাঁড়িয়ে মেয়ের কাঁধে হাত রাখলেন। তার হাত বরফ শীতল ঠান্ডা অনুভব হলো। আনন্দময় চমকে উঠে বাবার দিকে ফিরে তাকালো। বাবা, তুমি কি ভয় পাচ্ছ? এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি ভয় পাচ্ছি না। ভয় পেলে তোমার শরীর ঠান্ডা হয়ে যায়, এটা আমি জানি। ড্রাইভারের মৃত্যুতে তুমি যে কি পরিমাণ ভয় পেয়েছ তা তোমার শরীরের তাপমাত্রায় বলে দিচ্ছে। সাদেকুর আহমেদ একবার ঢোক গিলে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি সত্যি সত্যি ভয় পাচ্ছেন। মেয়ের সামনে সেই অনুভূতি তিনি লুকোতে পারবেন না। ভয়ে রীতিমতো হাত পায়ে তীব্র শীতের কাঁপন ধরে যাচ্ছে। আর এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করছেন আরেকজন ভদ্রলোক। ভদ্রলোকের নাম আরব, ভালো নাম মিনহাজুর জোয়ারদার। মিনহাজুর নামক এই ভদ্রলোকের বয়স যখন 15, তখন তার বাবা সৌদি আরবে গেছিলেন।
বাবার আরব যাত্রার পর থেকে ধীরে ধীরে তার নাম হয়ে ওঠে আরব শেখ। মাস্টার্স পাশের পর দীর্ঘদিন সরকারি চাকরির চেষ্টা করেছিলেন, পারেননি। অতঃপর ফটোগ্রাফির ব্যবসা শুরু করেছিলেন। সাদেকুর রহমানের একবার মনে হলো কেউ তাকে নোটিশ করছে। তিনি এদিক সেদিক নজর দিয়ে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলেন। আনন্দময়ীকে বললেন, আমাদের ড্রাইভারকে কেউ খুন করেছে। ড্রাইভারকে কেউ খুন কেন করবে? সাদেকুর জবাব দিলেন না। পুলিশ এসেছে, সম্ভবত সম্পূর্ণ থানা ধরে চলে এসেছে। এই দেশে এটা স্বাভাবিক। জরুরি কাজের মুহূর্তে একটা পুলিশেরও সহযোগিতা পাওয়া যায় না। ডেকে আনলো, আবার চা নাস্তার ব্যবস্থার নামে খরচাপাতি হাতে ধরিয়ে দিতে হয়। এরপর ওরা মন চাইলে কাজ করে, না হলে থানায় ফাইলের পর ফাইল নিয়ে বসে কাজের ব্যস্ততা প্রদর্শন করে। কোথাও থানা পুলিশের কেস হলে গাড়ির বহন নিয়ে হাজির হয়। দেশের আইন শৃঙ্খলার এই সাইকেলটা দেশ সৃষ্টির শুরু থেকেই চলছে। অন্তত আনন্দময় তার জীবদ্দশায় তাই দেখে আসছে। একজন পুলিশ কর্মকর্তা ওদের সামনে এগিয়ে এসে প্রশ্ন করল, এত রাতে আপনাদের গাড়ির ড্রাইভার এখানে কি করছিল আমরা তো জানি না। আজ আমার বোনের বিয়ে হয়েছে। বিয়েতে ড্রাইভারকেও দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াতে উনি বউ বাচ্চা নিয়ে খেতে এলো, সম্ভবত আজ থেকে গেছেন। সম্ভবত বলছি, কারণ আমরা কেউই ওনাকে খেয়ালে রাখিনি। বিয়ে বাড়িতে কেউ ড্রাইভারকে খেয়ালে রাখেও না। তবে আমরা যতটুকু জানতাম, দাওয়াত খেয়ে সবাই ফিরে গেছে। ড্রাইভার চাচা কেন রয়ে গেলেন বুঝতে পারছি না। আনন্দময়ের স্পষ্ট জবাব পুলিশ অফিসারের পছন্দ হলো না। মেয়ে মানুষ হবে ভীতু, পুলিশের সামনে তাদেরকে আরও ভীত হওয়া উচিত। আর সেটা না করে এই মেয়ে পটপট করে জবাব দিচ্ছে, পাটকাঠি ভাঙার মতো শব্দ করে জবাব। এই অফিসারটার নাম মালেক। নেম কার্ডে সম্পূর্ণ নাম নেই, শুধুই মালেক লেখা। মালেক সাদেকুর আহমেদকে জিজ্ঞাসা করলেন, আপনার পক্ষ থেকে কোনো আইডিয়া? না, আমার মাথায় ধরছে না। বিয়ে উপলক্ষে আলাদা করে হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকতে পারে ওদের। সেসব খেয়ে ফিরে যাচ্ছিল কি না? আবার হতে পারে এমনি এত রাতে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, তাও হতে পারে। তবে এভাবে পিষে দেবার ক্ষমতা সব গাড়ির নেই, পিক আপ অথবা এমন কোনো গাড়ি ছাড়া। এত বড় গাড়ি এলে লোকটা তো শুনতে পাওয়ার কথা। আমার ধারণা ওকে ইচ্ছে করে কেউ খুন করতে চেয়েছে। আপনি কি বলেন? আনন্দময়ী কিংবা সাদেকুর আহমেদ দুজনের কেউই জবাব দিল না। সাদেকুর আহমেদ মোটামুটি নিশ্চিত ড্রাইভারকে কেউ খুন করেছে, কিন্তু কে করেছে তা সে জানে না। আর এজন্যই তার ভিতর অত্যধিক ভয় কাজ করছে। পুলিশের সামনে নিজেকে স্বাভাবিক প্রমাণ রাখার জন্য তিনি চেষ্টা করছেন। তবে আনন্দময়ের ভিতর কোনো ভয় নেই, সে নির্বাক দাঁড়িয়ে আছে। সকালবেলা জহির এবং মিফতা হাজির হলো। ড্রাইভারের লাশ ততক্ষণে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সন্দেহের জেরে ময়নাতদন্ত করতে চেয়েছে, কিন্তু ড্রাইভারের স্ত্রী নাসিমা হাত জোর করে সাদেকুর আহমেদের সামনে কান্নাকাটি করে অস্থির হচ্ছিল। সে চায় তার স্বামীর অবশিষ্ট স্বাভাবিক লাশটুকু। এরকম থেতলে মরা মানুষটার শরীরে আর কোনো কাটাকুটি সে সহ্য করতে পারবে না। একটু হাড় মাংস সে দাফন করতে চায়। নাসিমার কান্নাকাটি দেখে সাদেকুর আহমেদ মোটা অঙ্কের টাকা দিয়ে তার ময়নাতদন্ত আটকেছেন। তবে তার মাথা থেকে দুশ্চিন্তা সরেনি। ময়নাতদন্ত হলেও তার জন্য সমস্যা, আবার না হলেও বিপদ। তদন্ত হলে নিশ্চিত জানা যেত ড্রাইভারকে কেউ আসলে খুন করেছে কিনা। হয়তো ভাগ্য ভালো হলে খুনিকেও পাওয়া যেত। অন্যদিকে তদন্ত না হয়ে একদিকে ভালোই হয়েছে। কে জানে, হয়তো খুনিকে সে চেনে। আর যদি চেনা জানা কেউ হয়ে থাকে, তবে সাদেকুর আহমেদকেও কিছু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে। সাদেকুর আহমেদ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন। মিফতা হাসি মুখে ঘরে ঢুকে বাবার পাশে বসে বলল, বাবা, জহির আমাকে এই সাত সকালে এখানে টেনে এনেছে। বাড়িঘর ফেলে এভাবে ছুটে আসার কোনো মানে হয়? মিফতার কথায় সাদেকুর আহমেদ খুশি হন। তার মেয়ে স্বামী এবং সংসার নিয়ে সিরিয়াস হচ্ছে। ঠিক এই জিনিসটাই তিনি চেয়েছেন। মিফতার পিছু পিছু জহির ঢুকল। সে অবাক হয়ে সাদেকুর আহমেদের দিকে তাকালো। শ্বশুরের মুখে এমন তৃপ্তির হাসি,
পরিচয়ের পর থেকে তো তাকে এভাবে খুশি হতে দেখা যায়নি। সাদেকুর আহমেদ মিফতার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, আনন্দময়কে গিয়ে একটু চা বানাতে হেল্প করো। সারা রাত ঘুমোয়নিও। ওই 17 বছরের ছেলেটা কি এসেছে? সাদেকুর আহমেদ কিছুটা বিব্রত হলেন। নিজের বড় বোনকে এভাবে বলতে নেই। ছেলেটার সাথে আমার কথা হয়েছে, তুমিও যে জানো, এটা মাত্র বুঝতে পারলাম। ছেলেটা যদি ভালো হয় এবং আনন্দময়ী চাইলে ওর সাথে বিয়ে দেব। দেশের আইন কিন্তু মানবে না। তা বটে, ভেবে দেখতে হবে। যাও, তুমি এখন বোনের কাছে যাও। সাদেকুর আহমেদ মেয়েকে দ্রুত পাঠাতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন। জহির তার পাশে এসে বসল। এবার দুজনের মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। জহির ফিসফিস করে বলল, এবার কি আপনার কাজে আমাকে নিবেন? আরেকটু ভাবতে হবে। মিফতার সাথে তোমার এখনও তেমন কিছু ঘটেনি। এই ড্রাইভারের মৃত্যুটা এক ঝামেলা বাঁধিয়েছে। এর মধ্যে আনন্দময়ী তোমাকে কল করে সব গুলিয়ে দিল। তা একটু গুলিয়েছে, তবে মিফতা কিন্তু আমাকে দারুণ পছন্দ করে। ওকে আমার প্রতি আসক্ত করাটা খুব একটা কঠিন কাজ হবে না। দ্রুত করতে গিয়ে ফলাফল 0 করো না একদম। আপনি আমাকে ভরসা করতে পারেন, কিন্তু একটা সমস্যা আছে। আমি মিফতার মাকে দেখেছি, মিফতাকে শেয়ার করেছি। ও বলল আমার ভ্রম। আমার বিশ্বাস হচ্ছে না। ওর মা কি সত্যি মারা গেছেন? সাদেকুর আহমেদ কিছুটা সময় জানালার দিকে তাকিয়ে রইলেন। তার ব্রু কুঁচকে এলো। এবার ভাঙা ভাঙা গলার স্বরের ভঙ্গিতে তিনি বললেন, মিফতার মা সত্যিই মারা গেছে। আমি নিজে তাকে দাফন করেছি। ওনার মৃত্যুর কারণ ডিপ্রেশন। সাদেকুর আহমেদের জবাব জহিরের পছন্দ হলো না। লোকটা যে মিথ্যে বলছেন তা স্পষ্ট। এরপরও সে ভদ্রলোকের উত্তরটা মেনে নিল। তার এখন অনেক দায়িত্ব। মিফতার চেয়ে বয়সে বেশ বড় সে। এই মেয়েকে নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। ওর সমস্ত খামখেয়ালি মেনে চলতে হবে। মিফতাকে দিয়ে সে কার্য সিদ্ধি করবে। তবে সে এটাও চায় না এই মেয়েটার কোনো ক্ষতি হোক। মিফতার সাথে সে আজীবন সংসার করতে চায়। এই মেয়েটা প্রেমে পড়ার মতোই একটি মেয়ে। জহির ঘর থেকে বের হয়ে এলো, আর সাদেকুর আহমেদ চিন্তিত ভঙ্গিতে দরজার দিকে চেয়ে রইলেন। সব কেমন যেন জটিল হয়ে উঠছে। মিফতার বিয়েটা কি তাদের জীবনে অমঙ্গল ডেকে আনলো? কে জানে। আনন্দময়ী চা বানাচ্ছে না। সে বারান্দায় একটা টুল পেতে বসে আছে। মিফতা ওর পাশে বসে গায়ে গা লাগালো। মিফতার শরীরে রুম আনন্দময়ীর পাবার কথা, কিছুটা ছিটকে সরে যাবার কথা। তবুও সে কিছুই করল না। মিফতা দিনে দিনে যেমন চঞ্চল হয়ে উঠছে, আনন্দময়ী হচ্ছে তার একদম বিপরীত। তার লক্ষণ দেখে মনে হয় এই মেয়েটা অচিরে বোবা হয়ে যাবে। মিফতা মৃদু স্বরে ডাকল, আপা, এই আপা। শুনি, আমি ড্রাইভারকে দেখতে আসিনি বলে তুমি কি রাগ করেছ? না এসে ভালো করেছিস, এলে সমস্যা হতো। ওনার মৃত্যুতে বাবা ভয় পেয়েছেন। কেন? কারণ আমি জানি, তবে বলবো না। অন্য একটা কথা বলবো। আমি যে ছেলেটাকে বিয়ে করব, ওর নাম শয়ন। বয়স 17। পড়াশোনার দিক দিয়ে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে, আর চোখে পড়ে চশমা। একদিন কি হয়েছে শোন। বলা নেই কওয়া নেই এই ছেলে হঠাৎ রাস্তায় আমাকে দাঁড় করিয়ে আমার 2 হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নিল। তারপর গাধার মতো বলে ফেলল, আনন্দময়ী, তুমি আমার কলেজে পড়াশোনা করেছ। আমি জানি তুমি আমার সিনিয়র, তাও জানি। তবে আমি তোমাকে পছন্দ করি। এই পছন্দ আরও জটিল অবস্থায় আছে। মূলত আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি আমাকে থামতে বলো, আমি পারবো না। মিফতা ফ্যাল করে বোনের দিকে চেয়ে আছে। কেমন নির্জীব রোবটের মতো আনন্দময়ী কথা বলে যাচ্ছে। তাও আবার তার থেকে প্রায় 6 বছরের ছোট একটা ছেলের সম্পর্কে। আনন্দময়ী ও দৃষ্টির তোয়াক্কা করল না। এক নাগারে বলেই যাচ্ছে, আমি জীবনে কোনো পুরুষের আকর্ষণ বোধ করিনি। কাউকে নিয়ে কখনো ভাবান্তর হয়নি। আর শয়নের কথাগুলো শুনে যে কি হলো, আমি ওর ওই কথাগুলো ভুলতেই পারছি না। মিফতা, আমি যখন বিয়ে করব, তখন এই শয়নকেই বিয়ে করব। যদি আমার বিয়ে হবে না, তার আগে আমি মারা যাব।
মিফতা চমকে ওঠে। আনন্দময়ী এসব কি বলছে? সে বোনের হাত দুটো নিজের হাতের মধ্যে আঁকড়ে ধরে নিল। তারপর বলল, আপা, তোমার কি হয়েছে? কি হবে? এসব কি কথা বলছো? তুমি মরে যাবে মানে? এমন ফালতু কথা কেউ বলে? কে তোমাকে এসব বলেছে? কেউ বলেনি। এমনিই আমার মাঝে মাঝে এসব মনে হয়। মিফতার চোখ দুটো ছলছল করছে, তবে চোখের পানিটুকু সে আটকালো না, অনায়াসে পড়তে দিল। সে আনন্দময়ের আরও কাছে সরে বসল। এরপর বলল, অমন কথা আর কখনো বলবে না তুমি। এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে আমি তোমাকেই বুঝি। আনন্দময়ী মিফতার চোখে চোখ রাখল। তার ছোট বোন সত্যি সত্যি কান্না করছে। এমন একজনের জন্য মেয়েটা কাঁদছে, যার সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। একথা মিফতা জানে না। জানলে কি এমনভাবে আবেগ এসে ভর করত? আনন্দময়ী ওর কথার জবাব দিল না। প্রত্যুত্তরে কেবল মিফতাকে বুকের ভিতর টেনে নিয়ে জড়িয়ে ধরল। কলিং বেল বেজে উঠল। দুই বোনের কারোরই সেদিকে খেয়াল নেই। জহিরের সারা শব্দ পাওয়া গেল না। সে ঢুকেছে সাদিকুর আহমেদের লাইব্রেরিতে। ওখানে ঢোকার অনুমতি তার আছে। সাদিকুর আহমেদ নিজের বিছানা ছেড়ে উঠে এলেন। দরজা খুলে কাউকে পাওয়া গেল না। বিরক্ত হয়ে দরজা লাগাতে যাবেন, সেই সময় তার দৃষ্টি আকর্ষণ করল মেঝেতে পড়ে থাকা একটা বাক্স। সবুজ রঙের বাক্সে হলুদ ফিতা দিয়ে বাঁধা। দেখতে খুবই বিচ্ছিরি লাগছে। পৃথিবীতে এর চেয়ে বিরক্তিকর কোনো রঙের কম্বিনেশন হয় বলে মনে হয় না। তিনি বাক্সটা তুলে নিয়ে আশেপাশে একবার দৃষ্টি বুলিয়ে একটানে সেটা ছিঁড়ে ফেললেন। ভিতরে নোটপ্যাডের পৃষ্ঠায় লেখা একটা চিঠি। নিজের বাড়ির ড্রাইভারকে নিজেরা খুন করলেন, তারপর সেটি নিছক দুর্ঘটনা হিসেবে ধামাচাপা দিয়ে কবর দেওয়ার ব্যবস্থাও করে ফেললেন। আপনার পাপের বোঝা কিন্তু ভারী হয়ে আসছে। সাদেকুর আহমেদ রীতিমতো তবদা খেয়ে চিঠির দিকে চেয়ে রইলেন। গোটা গোটা অক্ষরে চিঠি লেখা হয়েছে। এই চিঠির মালিক সাদেকুর আহমেদকে খুব ভালো মতোই পর্যবেক্ষণ করছে। এই ব্যাপারে আরও সুনিশ্চিত ধারণা পাওয়া যায়। চিঠি প্রেরণকারী জানে এই মুহূর্তে সাদেকুর নিজে দরজা খুলবে। তার সম্পর্কে এত সূক্ষ্ম পর্যবেক্ষণ কে করছে? এই পৃথিবীতে তার পরিকল্পনা, কার্যক্রম সম্পর্কে জহির ছাড়া আর দ্বিতীয় কারোর পক্ষে জানা সম্ভব নয়। তার একবার ক্ষীণ সন্দেহ হলো তার মেয়ে দুটিও চরম বুদ্ধিমতী, কিন্তু ওরা জানলেও বাবার জন্য ভুল করেও মুখ খুলবে না। বাবাকে ওরা নিজের থেকেও বেশি ভালোবাসে, মন থেকে নয়, অজানা কোনো এক কারণে। সেই কারণ একমাত্র সাদিকুর আহমেদ জানেন। তার মেয়েরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। চিঠির হাতে লেখাটা তার বেশ পরিচিত মনে হচ্ছে। সাদিকুর আহমেদ দরজা লাগাতে গিয়েও পারলেন না। হাসি হাসি মুখে শয়ন এসে উপস্থিত হয়েছে। ওর হাতে লাল টকটকে রক্তজবা। সাদেকুরের পায়ে সালাম করে সে বলল, ফুলগুলো আনন্দময়ের জন্য নিয়ে এসেছি। আমি ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছি। ও কি রাজি হবে? তোমার কি মনে হয়? রাজি হবে। আপনি বাবা হিসেবে ওর বিয়ের আয়োজন করবেন না? এত তাড়াতাড়ি? কেউ জানবে না, আপনি, আমি আর আনন্দময়ী। আমি বাকি সব ম্যানেজ করে নেব। আপনি প্লিজ না করবেন না। আনন্দময়ী আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আমি জানি। কাল রাতেও আমাকে ফোন করেছিল। আমি কিন্তু এত সাহসী ছেলে নই। আনন্দময়ী নিজে যেচে আমাকে আপনার সাথে কথা বলতে বলেছে। আনন্দময়ী বলেছে? সাদেকুর আহমেদ অবাক হলেন। ঘটনা এত দূর গড়াতে পারে তা ওনার ধারণা ছিল না। তবে শয়নের আত্মবিশ্বাস দেখে তিনি মুগ্ধ হলেন। মৃদু হেসে হাতের চিঠিটা চাদরের নিচে ঢেকে ফেললেন। শয়ন আবার বলল, আমি কি কিছুক্ষণ ভিতরে এসে বসতে পারি? সাদেকুর আহমেদ পাল্টা প্রশ্ন করলেন, তোমার বয়স 18 বছর হতে কতদিন বাকি আর? এখনো 6 মাস 4 দিন। আনন্দময়ীকে সত্যিই ভালোবাসো? প্রমাণ চান? কাল হাত কেটে রক্ত দিয়ে ওর নাম লিখে আনো দেখি। সাদেকুর আহমেদের এইরূপ আবদারে শয়ন এতটুকু বিচলিত হলো না। সে সাথে সাথে এদিক ওদিক খুঁজে গেটের দেওয়ালের ধার ঘেঁষে পড়ে থাকা একটি প্যারেক তুলে এনে বাম হাতে দাগ করতে শুরু করলো। তাতে লিখল, আনন্দময়ী।
সাদেকুর আহমেদ বিস্ময়ে অভিভূত হলেন। তার পরিকল্পনা সফল। একটি টিনের ছেলের আবেগ অনুভূতি নিয়ে তার সমস্ত পরিকল্পনাই সফল হচ্ছে। খুশিতে প্রায় হাততালি দিয়ে ফেললেন তিনি। শয়নকে বললেন, কাল বিকেলে একবার এখানে এসো। শয়ন চলে গেলে তিনি দ্রুত দরজা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। এই মুহূর্তে শয়নকে নিয়ে তার মাথা ব্যথা নেই। ওর সাথে আনন্দময়ের বিয়ে দেওয়া হবে, অন্তত ওর বয়স 18 হবার আগে। তার দুশ্চিন্তা এখন চিঠিদাতাকে নিয়ে। এই বাসার ঠিকানা নিশ্চয় এমন কেউ জানে, সে নিয়মিত যাতায়াত করছে, আর তাকে সাহায্য করছে এবাড়ির কেউ একজন। কিন্তু সে কে? ব্রুকোসকে তিনি ছাদ বাগানের কামরাঙা গাছটার ড্রামের দিকে চেয়ে রইলেন। ড্রামে সবুজ রং করা হয়েছে। সবুজ রং আনন্দময়ের পছন্দের। চারপাশে সন্ধে ঝেঁকে আসছে, আর সেই সাথে বাড়ছে ভয়। ড্রাইভারের মৃত্যুর পর থেকে এই ভয়টা তার বুকের ভেতর ভর করে আছে। এখন যেন সেটা আরও কয়েক গুণ বেড়েছে। বিরক্ত হয়ে তিনি ছাদ থেকে নামার জন্য প্রস্তুত হলেন। সেই মুহূর্তে তার সামনে উপস্থিত হলো তারই বড় মেয়ে আনন্দময়ী। মেয়েটার হাসি হাসি মুখ। অনেকদিন পর তার মুখে এমন হাসির আভা দেখা গেল। তিনি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই সময় ছাদে? বাবা, তুমি হয়তো ভুলে গেছ, আমি প্রতিদিন এই সময় ছাদে থাকি। গতকাল মিফতার বিয়ের সময়ও ছিলাম। সবাই বিয়ে নিয়ে হইচই মাতামাতি করছিল, আর আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাকে এই সময় ছাদ থেকে নামাতে পারে না। তাই তো আজকাল সব কেমন ভুলে যাচ্ছি। এই সময় এটাই স্বাভাবিক। মানে কিছু না। আনন্দময় ছাদে রেলিং ধরে দাঁড়ালো। তার চোখে সীমানা গিয়ে ঠেকে ঠিক পশ্চিম দিক বরাবর। সাদেকুর আহমেদ কিছুটা বিভ্রান্ত হলেন। বললেন, তুই প্রতিদিন এই সময় ছাদে কি করিস, সেটা কি আমি জানতে পারি? পারো, তবে বিশ্বাস করবে না। কি এমন কথা? আমি মায়ের সাথে কথা বলি। আমার মা? আনন্দময়ী, তুই কি পাগল হয়েছিস? আনন্দময়ী হাসল, তবে জবাব দিল না। ঠিক এই সময় আজানের ধ্বনির সাথে সাথে ছাদ বাগানের গাছগুলো কেমন যেন একটু নড়ে উঠল। সাদেকুর আহমেদ টের পেলেন তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণার চোটে তার শরীর কাঁপছে। কাঁপতে কাঁপতে তিনি ছাদের উপরই পড়ে গেলেন। জ্ঞান হারানোর আগ মুহূর্ত তার মনে হলো তার পড়ার গতি খুব ধীর ছিল, যেন কেউ হাতে ধরে তাকে শুইয়ে দিচ্ছে। অথচ তার মেয়ে আনন্দময়ী দূরে দাঁড়িয়ে আছে। এক মনে পশ্চিম দিকে চেয়ে কি জানি বলার জন্য হাঁ করল। তার কণ্ঠস্বরের কিছুই শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট নড়ল। সাদেকুর আহমেদ যখন চোখ মেলে তাকালেন, প্রায় রাত হয়ে এসেছে। আনন্দময়ী তার গায়ে হাত দিয়ে বাবা বাবা করে ডাকছে। তিনি উঠলেন। কিছুক্ষণ আগে কি ঘটেছে সাথে সাথে স্মরণে এলো না। তার অনুভব হয় এতক্ষণ ঘুমিয়েছিলেন। আনন্দময়ী বলল, বাবা, এই সময় ছাদে থাকা উচিত হয়নি তোমার। সাদেকুর আহমেদের সাথে সাথে সব মনে পড়ে গেল। তিনি যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললেন, মাথাটা একটু চক্কর দিয়েছিল, আর কিছুই না। বাবা শোনো, আমি মায়ের সাথে একা দেখা করি। তুমি মাঝখানে এসে বিরক্ত করেছো বলে তোমার এই অবস্থা হয়েছে। এসব ফালতু বিষয় আমাকে বিশ্বাস করতে বলছিস? ভুলে যাস না, আমি একজন বিজ্ঞানের প্রফেসর ছিলাম। এসব কথা আমি বিশ্বাস করব? তোর মা মারা গেছে। মেরে ফেলাকে মারা যাও বলে না বাবা। আমার মাকে তুমি মেরে ফেলেছ, ড্রাইভারকেও তুমিই মেরেছ। এখন চলো, নিচে চলো, তোমার শরীর ঘামতে শুরু করেছে। সাদেকুর আহমেদ লক্ষ্য করলেন তিনি সত্যি সত্যি ঘামছেন। তিনি আর কথা বাড়ালেন না। আনন্দময়ী সবসময় কঠিন কথা অত্যন্ত সহজভাবে বলে দিতে জানে, তবে বাবার প্রতি একাগ্রতা তার কখনোই কমেনি। বাবা এবং বোনকে সে অত্যধিক মাত্রায় ভালোবাসে। আজ আনন্দময়ের বিয়ে। সাদেকুর আহমেদের একজন বন্ধু, 35-এর কাছাকাছি এক জার্মান নাগরিক, মিফতা, জহির এবং সাদেকুর আহমেদ। বিয়ের অনুষ্ঠানের লোকজন বলতে কেবল এই কজনই। আনন্দময়ের ধারণা ওই জার্মান ভদ্রলোক সম্ভবত ওর বাবার মতোই কোনো মেডিকেলের ডাক্তার, প্রফেসর অথবা ছাত্র। বাবার সাথে হয়তো কাজ করত। ডাক্তারদের জীবনে শুধু ডাক্তারই করা হয় না,
সেই সাথে মেডিকেল কলেজে পড়াতে হয়। পৃথিবীতে বেশিরভাগ সংখ্যক মেডিকেল অ্যান্ড কলেজের ডাক্তারদেরকেই কর্মজীবনে দীর্ঘ সময় ছাত্র পড়াতে হয়, এতে ডাক্তারদেরই লাভ। সাদেকুর আহমেদও তেমন একজন ছিলেন। ক্লাস নিতে নিতে তার নতুন নতুন তত্ত্ব সম্পর্কে আরও বেশি পড়তে হতো, আরও বেশি জানতে হতো। সেই জানাশোনার গভীরতা এমন এক পর্যায়ে গিয়ে ঠেকল যে তিনি নিজস্ব ফিল্ড নিয়ে গবেষণা শুরু করলেন। এখন তার ছাত্র সংখ্যা মাত্র 2। প্রথমজন জহির, দ্বিতীয়জনকে আনন্দময় চেনে না। তবে এটুকু সে জানে, তার বাবা মাঝে মাঝেই দেশের বাইরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। আজ বিয়ের দিনে আনন্দময় চমৎকার সাজ সেজেছে। ডাইনিং রুমে ওর জন্য সবাই অপেক্ষা করলেও মিফতা চরম বিরক্ত। তার আপার মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে এইটুকু হাঁটুর বয়সী ছেলেকে কেউ বিয়ে করে? তারপরও নিজে হাতে বোনকে সে সাজাবে, সেটাতেও আনন্দময়ী রাজি হচ্ছে না। জহির একবার মিফতাকে বলল, আনন্দময়ীর আর কতক্ষণ লাগবে দেখো তো। জহিরের প্রতিটি কথা মিফতা অক্ষরে অক্ষরে পালন করে। তার কাছে জহিরের কথাই শেষ কথা। সে সাথে সাথে উঠা আনন্দময়ীর ঘরের সামনে গিয়ে টোকা দিল, আপা তোমার হলো? ভিতরে আসি? তোর আশা লাগবে না, বাবাকে একটু ডেকে পাঠা। বাবার সাথে আমার জরুরি কথা আছে। আমাকে বলো, আমি বাবাকে বলে দিচ্ছি। না, বাবা কি দরকার? মিফতা মুখ কাচুমাচু করে ফিরে আসে। ছোটবেলায় কেউ নারাজ হলে ওর কান্না পেত, এখন আর কান্না করে না। যা কিছু ঘটে যাক, ওর মনে হয় ঠিকই তো এটাই ঘটাচ্ছিল। সব কিছুকে এমন স্বাভাবিকভাবে গ্রহণ করার ব্যাপারটাও তাকে অবাক করল না। একেবারে বাধ্য মেয়ের মতো সে ফিরে এসে বাবাকে পাঠিয়ে দিল। জহির ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এলো না? রেডি হচ্ছে, বাবার সাথে কথা বলবে। জহির আর কথা বাড়ায় না। মিফতার এক হাতের আঙুলগুলো নিয়ে নিজের মুষ্টির মধ্যে চেপে ধরে। মিফতা খুশি হয়। শুধু খুশিই নয়, জহিরকে সে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ওর প্রতি অত্যধিক পরিমাণে আকৃষ্ট হবার কারণ সে বুঝতে পারে না। তবে এইটুকু জানে, জহিরকে ছাড়া সে থাকতে পারবে না। জহিরের অনবরত প্রচেষ্টা তাকে জাদুর মতো আকৃষ্ট করছে। সাদেকুর আহমেদ দরজা ঠেলে আনন্দময়ীর ঘরে ঢুকলেন। আজ আনন্দময়ী লাল টকটকে রঙের বেনারসি পরেছে। বিয়ের সাজে মেয়েদের সবসময় লালই পরা উচিত। বিয়ের দিনে মেয়েদের এত মিষ্টি, এত স্নিগ্ধ লাগে এই রঙে। আনন্দময়ী চুল ঠিক করতে করতে বলল, শয়ন একা এসেছে তাই না? হ্যাঁ, তুই কি আগে ভাগে সব জেনে যাস? আগে ভাগে জানবো কেন? ওর বন্ধু বান্ধব থাকলে এতক্ষণে ওকে ঠেলে আমার ঘরে পাঠাতো, লুকিয়ে আমাকে দেখার জন্য। একটা কমন সেন্সের ব্যাপার। সাদেকুর আহমেদ মাথা দোলালেন। জবাবের বিপরীতে আর দ্বিতীয় প্রশ্ন তুললেন না। আনন্দময়ী এবার চুল ঠিক করা বাদ দিয়ে সোজা হয়ে বসল। তারপর বলল, মিফতার বাবাকেও কি তুমি মেরে ফেলবে? মিফতার বাবাকে? মিনহাজুর জোয়াদ্দার, ডাকনাম আরব, পেশায় ফটোগ্রাফার। মিফতার বাবা, ওই লোকের সাথে মিফতার মায়ের বিয়ে হয়েছিল। আর তোমার বিয়ে হয়েছিল শাহতাজ বেগমের সাথে, যার ছবি আমাদের ড্রয়িং রুমে আছে। মিফতা জানে শাহতাজই আমাদের মা। আমার মা এক পাড়ের শাড়ি পরতেন। তুমি যেসব অদ্ভুত গবেষণা করো মা জেনে গেছিল। সেই জন্য আমার ছোটবেলায় তুমি মাকে মেরে ফেলেছিলে, মেরে লাশ সংগ্রহ করে রেখে দিয়েছ। এরপর বাংলাদেশে এসে তোমার মিফতার মাকে পছন্দ হলো। মিফতা তখন খুব ছোট। নানান কৌশলে আরবের সাথে তুমি ওই ভদ্রমহিলার ডিভোর্স করিয়ে দিলে, তারপর নিজেই বিয়ে করলে তাকে। এই ভদ্রমহিলা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তুমি যে জেনেটিক বিষয় নিয়ে একরকম উন্মাদ হয়ে গেলে তা উনি কিছুটা টের পাচ্ছিলেন। কারণ সেই সময় তোমার মাথায় উদয় হলো, এই যুগে এসে বয়সের গ্যাপে যদি বিয়ে হয়, আর বিয়ের পাত্র বা পাত্রী যদি দীর্ঘদিন ধরে আচরণগত কৌশলে বড় হয়, তবে তাদের আচরণগত পরিবর্তন কেমন হতে পারে। তোমার সামনে তখন দুটো জলজান্ত শিকার। তোমার মাথায় চমৎকার পরিকল্পনা এলো মিফতা আর আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার। আবার একই সময়ে তোমার মনে হলো মিফতার মা তোমার এই কাজের একমাত্র বাধা।
তাই ভদ্রমহিলাকে নানান বিষয়ে কথা শুনিয়ে শুনিয়ে আত্মহত্যা করার জন্য ম্যানিপুলেট করলে। যেহেতু এই কাজে তুমি দারুণ পারদর্শী, তাই সফল হলে। আমি আর মিফতা তোমার পরিকল্পনায় বড় হয়েছি, আর আজ তোমার সফলতার এই ধাপে এসে তুমি আমাদের সাথে ঠিক সেটাই করছো যেটা তুমি এতদিন চেয়েছো। সাদেকুর আহমেদ কিছুক্ষণ যেন কথা বলতে পারলেন না। আনন্দময়ীর পক্ষে এত কিছু জানা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তিনি জোরপূর্বক কেশে থমথমে স্বরে জিজ্ঞাসা করলেন, এসব তোকে কে বলেছে? আমার মা বলেছে। তোর মা মারা গেছে জানি, তবে আমি মাকে অনুভব করতে পারি। উনি জহিরকে কয়েকবার ভয় দেখিয়েছেন। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে এসো। তুই আমাকে কি করতে বলছিস? আরব চাচাকে ছেড়ে দাও। ওনাকে আটকে রাখার ফল ভালো হবে না বাবা। উনি ঠিক বেরিয়ে আসবেন। ড্রাইভার তোমার কিছু কাজের সাক্ষী ছিল, তাকে তুমি মেরে ফেলেছ। এরপর দেখো তুমি নিজেই ভয়ে ঘুমোতে পারছো না। তুমি দেখলে আরব চাচা তোমাকে অনুসরণ করছে, চিঠি পাঠাচ্ছে। তুমি ধরে এনে আটকে রাখলে। এতেও কি কাল রাতে ঘুমাতে পেরেছ? সাদেকুর আহমেদ হাঁটু গেড়ে বসে পড়লেন। আনন্দময়ের গালে হাত বুলিয়ে বললেন, আনন্দময়ী শোন, আমি বিজ্ঞানের মানুষ। যা কিছু বলেছি সব সত্য। কারণ তোর অবজারভেশন ভালো, তবে ভুলভাল ব্যাখ্যা বিশ্বাস করার মানুষ আমি নই। দুর্ভাগ্যক্রমে তুই মিফতার মায়ের মতো বুদ্ধিমতী হয়েছিস। বুদ্ধিমতী মেয়েরা মানুষকে সহজেই বিভ্রান্ত করে ফেলে, আর সেটা তুই এখন আমার সাথে করছিস। তবে তুই এটাও জেনে রাখ, তোদের মায়েদের সাথে যেটা হয়েছে এটা তোদের সাথে হবে না। আমি শুধু এক্সপেরিমেন্ট করব। জহির কিংবা শয়ন দুজনই আমার পরিকল্পনার সদস্য। মানুষের আচরণগত নিয়ন্ত্রণ আমি জানি। ওরা তোদেরকে ভালো রাখবে। আমি শুধু চাই তোদের পরবর্তী জীবনের ফলাফল, তোদের বাচ্চা কাচ্চার পরিবর্তন। আমি খোঁজ নিয়েছি। দীর্ঘদিন আচরণগত ম্যানিপুলেশন এবং ভিন্ন বয়সের পার্টনারের সাথে সে আচরণ প্রয়োগ নিয়ে কেউ কাজ করেনি। আনন্দময় হাসল। তারপর বাবাকে আরেকটিও কথা বলার সুযোগ না দিয়ে সে ঘর থেকে বের হয়ে এলো। সাদেকুর আহমেদের বন্ধু এবং জার্মান ছেলেটিকে সে কি জানি বুঝিয়ে চলে যেতে বলল। ঘরে এখন নিজেদের মানুষ ছাড়া আর কেউ নেই। কাজী ঘরে ঢুকলে আনন্দময় শয়নের পাশে বসে মৃদু হাসল। শয়নের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আনন্দময় একবার ওর চোখের দিকে চেয়ে বলল, শয়ন, 23 বছর বয়সে তুমি আবার প্রেমে পড়বে। আমি তোমাকে বিয়ে করছি আর তোমাকেই ভালোবাসবো। আনন্দময় জবাব দিল না। কাজীকে বিয়ে পড়াতে অনুরোধ করলো শুধু। কাজী আশেপাশে চেয়ে কিছুটা বিব্রত হয়ে প্রশ্ন করলেন, আর কেউ নেই? ছেলের পক্ষে সাক্ষী? আর ছেলের বয়স কত? ওর সাক্ষী মিফতার জহির। আমার সাক্ষী লাগবে না, আপনি বিয়ে পড়ান। কিন্তু কাজী কিছুই বুঝতে পারলেন না। ফেল ফেল করে চেয়ে রইলেন ড্রয়িং রুমের পাশে দরজার দিকে। দরজার সামনে আরব দাঁড়িয়ে আছেন, তার হাতে রডের একটা সুচালো ধারালো বস্তু। আনন্দময়ী তাকে দেখে সামান্য হাসল। সে হাসি কেউ দেখেনি। ঘটনার আকস্মিকতা বুঝে ওঠার আগে আরব সাদেকুর আহমেদকে রড দিয়ে আঘাত করে বসল। তবে তার গায়ে আঘাত লাগলো না। আনন্দময় সাথে সাথে উঠে এসে বাবার পাশে এসে দাঁড়াতেই তার বাম কানে তীব্র আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। আরবের দিকে সাদেকুরও তেড়ে আসে, লাভ হয় না। আরব পরের আঘাতটি সাদেকুরের মাথায় যথাযথ শক্তিতেই দিল। আঘাত পাবার পর তার শ্বাস চলেছিল মাত্র 57 সেকেন্ড। আনন্দময়ী কাতরাতে কাতরাতে আরবের দিকে চেয়ে বলল, আমি আমার বাবার যোগ্য মেয়ে। আরব চাচা, আপনি চলে যান। আপনার কোনো দোষ নেই। না মা, তুমি কোনো অন্যায় করনি। তোমার বাবা আমাকে আটকে রেখে এত টর্চার করেছে, আমি বেরিয়ে এসে জ্ঞান শূন্য হয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে আসার দিন থেকে ওর প্রতি আমার ঘৃণা। ওকে মেরে ফেলাটাই এতদিন আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। তুমি নও। আনন্দময়ের চোখ ভিজে এলো। আপনি কোনো অন্যায় করেননি। বাবার পাপের বোঝা এত ভারী হয়ে এসেছিল যে শুধু তার একার প্রাণ গেলে প্রকৃতির সাথে ন্যায় বিচার হয় না। একটা বিচ্ছিরি সত্যি কথা সবাই শুনে রাখুন,
বাবা মায়ের পাপের বোঝা বেশি হলে মাঝে মাঝে তার সন্তানকেও সেটা ভোগ করতে হয়। এই সত্যটা বাবা মা স্বীকার করে না, বোঝেও না। আরবের চোখেও পানি। আনন্দময়ীকে ধরাশায়ী করে সে হাসপাতালে নিয়ে যাবার জন্য তোড়জোড় শুরু করে। তাকে আর কোলে করে বাইরের দরজা পর্যন্ত পৌঁছাতেই আনন্দময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এত বড় ঘটনায় মিফতা একবারও কাঁদল না। কেবল অবুঝ বাচ্চাদের মতো ফেল ফেল করে চেয়ে সে সমস্ত দৃশ্য অবলোকন করল শুধু, ঠিক তার নিজের মায়ের মৃত্যুর দিনের মতো। পরদিন বিকালে জহির ঘরে ঢুকে মিফতার কাঁধে হাত রাখে। গতকালের ঘটনায় সবচেয়ে বেশি মর্মাহত কেবল সেই হয়েছে। মিফতার চিবুকে হাত বুলিয়ে সে বলল, এখানে থেকে আর কি হবে, চলো বাসায় ফিরে যাই। আমি যাব না কোথাও, আপনিও বাবার পথের অনুসারী। কে বলেছে? আপা, আমি কাল যখন ছাদে ছিলাম সেই সন্ধ্যায় বলেছে। শুনুন জহির সাহেব, আপনি আর ভুল করেও বাবার লাইব্রেরিতে যাবেন না, ওখানকার গোপন ল্যাবেও না। ওটা দরজা আজীবনের জন্য এখন থেকে বন্ধ হয়ে গেছে, আর কেউ সেটা খুঁজে পাবে না। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বের হয়ে যাবেন, আর জীবনেও আমার সামনে আসবেন না। জহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আনন্দময়ী মারা গেছে গতকাল বিকাল 4টায়। সন্ধ্যায় মিফতাকে সে কিভাবে এত কথা বলতে পারল? এমনকি ঘরে যখন পুলিশ এসেছিল, বয়ানে আরব চাচা বলেছিলেন। হঠাৎ চোখ মেলে তিনি দেখলেন তার ঘরের দরজা খোলা। বাইরে থেকে বকুল ফুলের চমৎকার মিষ্টি ঘ্রাণ আসছে। এক ভদ্রমহিলা দরজার বাইরে দাঁড়িয়ে নাম বললেন, শাহতাজ। শাহতাজ আনন্দময়ের মায়ের নাম ছিল। জহিরের হিসাব মেলে না। প্রচণ্ড মাথা যন্ত্রণায় ছটফট করতে করতে সে বাইরে বেরিয়ে আসে। একটু পরে আজান পড়বে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।